হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমার এই ছোট ভাই, সে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসছে। সো আমি আজকের এই ভিডিওতে তার পার্সোনাল এক্সপিরিয়েন্স নিব। সে কিভাবে অস্ট্রেলিয়া আসলো, তার জার্নি কেমন ছিল, তার ওভারঅল যত কিছু আপনাদের মনে কোয়েশ্চেন থাকতে পারে, যেটা আমার মনে হয়। সো ওই সবগুলা কোয়েশ্চেন আমি তাকে জিজ্ঞেস করব, যে সে কিভাবে আসলো, কিভাবে কি ম্যানেজ করলো। সো এভরিথিং আমি তার একদম শুরু থেকে এই পর্যন্ত অস্ট্রেলিয়া আসার জার্নি সম্পর্কে জানতে চাইবো। সো ভিডিওটা শুরু করা যাক। তো মৃদুল, বলো তোমার অস্ট্রেলিয়ার ফ্লাইট কেমন ছিল? ফ্লাইট আশা তো করছিলাম ভালো থাকবে, কিন্তু আমি চাইনা সাউদার্নে আসছি তো ওভারঅল ভালোই ছিল। তাদের সার্ভিসিং ভালো, তবে খাওয়ার খুবই বাজে ছিল। চাইনা চাইনিজ খাবার ছিল তো একদমই খেতে পারি নাই। আচ্ছা, ওকে। চাইনিজ খাবার খাইতে পারো নাই। সো তুমি কি প্রথমবার প্লেনে উঠছিলে? না, এটা আমার থার্ড টাইম ছিল। আমি দুইবার প্লেনে অলরেডি উঠছি। ইন্ডিয়া গেছিলাম আমি দুইবার বাংলাদেশ থেকে, তো প্লেনে যাওয়া হয়েছিল। ওকে, সো তুমি প্লেনে এর আগে দুইবার উঠছো। সো ইমিগ্রেশন পার হওয়া কি ইজি ছিল নাকি একটু টেনশন হচ্ছিল? হ্যাঁ, টেনশন তো অবশ্যই হচ্ছিল। বাংলাদেশে ইমিগ্রেশন নিয়ে বেশি টেনশন হচ্ছিল, তারা কিনা কি বলে বা আটকাই দিবে কিনা। লেকিন না, কিন্তু পরে দিয়ে দেখলাম যে তারা অনেক হেল্পফুল ছিল। জাস্ট আমার অফার লেটার দেখতে চাইছে এবং সিভি দেখতে চাইছে, এতটুকুই। তারপর যেতে দিছে। ওকে, তোমার কোন জিনিসটা অস্ট্রেলিয়াতে প্লেন ল্যান্ড করার পরে কোন জিনিসটা দেখে মনে হয়েছে যে তুমি অস্ট্রেলিয়াতে আসো? আহ কনফিউজড এটা নিয়ে আসলে। আমি অস্ট্রেলিয়াতে আসছি এটা বুঝতে পারছি প্রথমে যখন ইমিগ্রেশনে ঢুকলাম। তখন একজন অস্ট্রেলিয়ানকে দেখলাম, তার চুলের হেয়ার কাট দেখে হচ্ছে যে সে অস্ট্রেলিয়াতে আসলে আছে। অস্ট্রেলিয়ানদের একটু হেয়ার কাটে, মানে মুলেট টাইপের, পিছনে বড় বড় রাখে, সামনে ছোট রাখে। এটা দেখে আসলে বুঝতে পারছিলাম। আচ্ছা, ঠিক আছে, তুমি ওটা দেখে বুঝতে পারছো। তারপরে আহ, অস্ট্রেলিয়াতে ইমিগ্রেশন আসার পরে তোমাকে কি কি কোয়েশ্চেন করছে? আমি তো শুনছিলাম যে অস্ট্রেলিয়াতে অনেক কিছু নাকি জিজ্ঞেস করে, কিন্তু আমাকে কিছুই জিজ্ঞেস করে নাই। আমাকে জাস্ট প্যাসেঞ্জার কার্ডটা দেখছে, বলছে যে আমি কি কি ডিক্লেয়ার করছি। তো আমার মেডিসিন ছিল, আমি ওইগুলো ডিক্লেয়ার করছি শুধু। তারা আর আমাকে কিছু জিজ্ঞেস করেনি। আমি ব্যাগ কালেক্ট করে বের হয়ে গেছি। ওকে, সো বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স কি পাইছো তুমি? বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার ভিতরে ডিফারেন্স, এখানে মানুষজন, এখানের কালচার, তারপরে হচ্ছে যে এখানে কমিউনিটি, এখানে অনেক হেল্পফুল সবাই। পাশাপাশি মানুষ লাইক অনেস্ট, সবাই সবাইকে হেল্প করতে চায়। করাপশন বাংলাদেশ থেকে কম, একদম কম বলবো না, কিন্তু এখানেও আছে, তবে বাংলাদেশের বাংলাদেশের মতো না। ওকে, সো তুমি ভবিষ্যৎ জীবন নিয়ে কি চিন্তা ভাবনা করতেছো? ভবিষ্যতে টিপিক্যাল বাঙালিদের মতনই এখানে সেটেল ডাউন হওয়ার যে স্বপ্ন থাকে, আমারও আসলে স্বপ্ন সেটাই। তো সেটা নিয়ে এখন ট্রাই করতেছি। তো ওকে, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আচ্ছা, ঠিক আছে। সো তুমি, এখন আমরা তোমার একটু স্টাডি লাইফ নিয়ে কথা বলতে চাই। সো তুমি কোন কোর্সে পড়তেছো এন্ড কোন ইনস্টিটিউটে পড়তেছো? আমি টেফ নিউ সাউথ ওয়েলসে পড়তেছি, ব্যাচেলর অফ আর্লি চাইল্ডহুড এডুকেশন অ্যান্ড কেয়ার নিয়ে। জুলাই ইনটেক আমি। তোমার এই ব্যাচেলর অফ আর্লি চাইল্ডহুড এডুকেশন অ্যান্ড কেয়ার, এই সাবজেক্টটা চুজ করার কারণ কি? এই সাবজেক্টটা চুজ করার কারণ হচ্ছে আমি বাংলাদেশে একটি লাইক একটা স্কুলে আমি কিছুদিন কাজ করছিলাম, হোপ ইন্টারন্যাশনাল স্কুল নামে। তো ওখানে আমি পিটি দিবার পরে আমি আসলে 2-3 মাস আমি এমনি বসা ছিলাম। তো ওখানে বললো যে তোমার যেহেতু ইংলিশ স্কিল মোটামুটি আছে, তুমি আমাদের এখানে বাচ্চাদেরকে সাথে একটু কাজ টাজ করো। তো ওদেরকে ইংলিশ টিংলিশ পড়াও। তো ওখানে গেছি, আমার ভালো লাগছে যে বাচ্চাদের সাথে দেখলাম যে বাচ্চাদের সাথে কাজ করা আসলেই লাইক এনজয়েবল। মানে তারা অন্যরকম অন্যরকম একটা ফিলিং, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো পরে দিয়ে ভাবলাম যে না, এখানে আর্লি চাইল্ডহুডে আসা যায়, এটা তো নাকি ভিসা হয়। তো পরে দিয়ে একটা এজেন্সির কাছে গেলাম, তারাই আমাকে আসলে হেল্প করলো এই পুরো জার্নিতে। তো তুমি এই পর্যন্ত আসার পরে গত 2 মাসে তোমার কাছে কি মনে হচ্ছে, যে তুমি কি স্টাডি প্লাস তোমার কাজ সবকিছু একসাথে মেনটেন করে তোমার ব্যাচেলর কমপ্লিট করতে পারবে কিনা? আমি আসছি যে অলমোস্ট 1 মাসের মতন হয়ে গেছে, বাট এখনো আমি আসলে টাইম ব্যালেন্সটা এখনো করতে পারতেছি না। আশা করে করতে পারবো, কিন্তু আসলে সম্ভব, সবাই করতেছে, আপনারা করতেছেন, ওয়ার্ক করতেছেন, পাশাপাশি পড়াশোনা করতেছেন, টিউশন ফিস দিচ্ছেন,
ফ্যামিলিকেও মাঝে মাঝে সাপোর্ট করতেছেন, আশা করি আমিও পারবো, কিন্তু এখন পর্যন্ত আসলে টাইম ম্যানেজমেন্ট এখনো বুঝে উঠতে পারিনি। ফ্যামিলির মধ্যে সবচেয়ে বেশি কাকে তুমি মিস করো? ফ্যামিলির সবাইকে মিস করি, তবে স্পেশালি বেশি মিস করি আমার আম্মুকে আর আম্মুর রান্নাকে। তো এটাই সবচেয়ে বেশি ওনাকে আসলে ওনার থেকে এরকম এত দূর আসলে কখনো থাকা হয়নি। আমি ঢাকাতে পড়াশোনা করছি, বাট লাইক আমি বন্ধ 2-3 দিন বন্ধ পেলেই আমি বাসায় চলে যেতাম, কিন্তু এরকম মানে এতদিন মানে বাসার থেকে দূরে, আম্মুর থেকে দূরে এরকম কখনো থাকা হয়নি। যারা নতুন অস্ট্রেলিয়া আসতে চাচ্ছে, তুমি তাদের জন্য কি কোনো টিপস দিতে চাও কিনা? তাদের জন্য টিপস থাকবে হচ্ছে ড্রাইভিং স্কিলটা অবশ্যই শিখে আসতে হবে। পাশাপাশি যদি ব্যারিস্টা কোর্স বা এই ধরনের কোনো কোর্স করে থাকো তাহলে তো আরও ভালো, এবং মেন্টালি প্রিপেয়ার নিয়ে আসতে হবে যে এখানে আসলে কষ্ট করতেই হবে। টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্রথমে সমস্যা হবে, প্রথমে ফিনান্সিয়ালি অনেক প্যারায় পড়বা, কারণ এখানে ভাই অনেক এক্সপেন্সিভ, বাট হ্যাঁ ইভেনচুয়ালি তুমিও লাইক অন্যদের মতো স্টেবল হয়ে যাবে একটা পর্যায়ে, 3-4 মাস পরে হোক বা একটু দেরিতে হোক বা একটু অনেকে তাড়াতাড়ি হয়ে যায়, বাট ইভেনচুয়ালি হয়ে যাবে। ইনিশিয়ালি হওয়াটা আসলে কঠিন। তুমি কি আসার আগে কোনো ভয় পাইছিলা, বা কি ধরনের ভয় পাইছিলা যদি ভয় পায়া থাকো? হ্যাঁ, ভয় তো অবশ্যই পাইছিলাম। অনেকে শুনি যে ট্রানজিট হওয়ার সময় অনেকে প্লেন মিস করে দেয়, এটা নিয়ে একটা বড় ভয় ছিল। তারপর এখানে আসলে কোথায় থাকবো, কেমনে ইউনিভার্সিটিতে লাইক এনরোল করব, কিভাবে ট্রান্সপোর্টেশনে লাইক যেতে হবে এক জায়গা থেকে অন্য জায়গায়। বাট পরে এখানে আসার পরে আপনাদের সাথে দেখা হলো, তা আপনারা সব কিছুতে গাইড করলেন, তো আমার অত প্যারা হয় নাই আসলে। ওকে, তো মৃদুল, আমি তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তোমার এই অবধি তুমি স্কুল কোথায়, কোন স্কুলে তুমি পড়াশোনা করছো, কোন কলেজে তুমি পড়াশোনা করছো, আমি এগুলো একটু জানতে চাচ্ছি। আমার এসএসসি ছিল হচ্ছে ফেনী থেকে। আমি ফেনী জি একাডেমি থেকে আমার এসএসসি কমপ্লিট করি সায়েন্স থেকে। এরপর হচ্ছে আমি ঢাকাতে আমার এইচএসসি কমপ্লিট করি হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে। তারপর হচ্ছে যে আমি আসলে কোনো ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিইনি, আমার পায়ে একটা সমস্যা ছিল, ওইটা সার্জারি করাইছি। এরপরে হচ্ছে যে আমার আগে থেকে প্ল্যান ছিল যে আমি বাইরে পড়াশোনা করতে যাব। তো প্রথমে আমার কানাডায় যাওয়ার ইচ্ছা ছিল, পরে ওটার কিছু ভিসা রেজেকশন বেশি ছিল, পাশাপাশি কানাডার নাকি এখন সিচুয়েশন ভালো না, সেই জন্য আমি আসলে অস্ট্রেলিয়ার জন্য প্রিপেয়ার্ড হয়েছিলাম। তো ইনশাল্লাহ এখন আমি অস্ট্রেলিয়াতে। তোমার এইচএসসি কোন কলেজ ছিল? না, ফেনী জি একাডেমি থেকে পড়াশোনা করছি আমি। জি একাডেমি। আমি আমার এইচএসসি কমপ্লিট করছিলাম হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে। ওকে, সো তোমার একাডেমিক রেজাল্ট কি কি? আমার এইচএসসিতে ছিল হচ্ছে 4.83 এবং আমার এসএসসিতে ছিল হচ্ছে 5। ওকে, সো তুমি তোমার এসএসসি এইচএসসি দুইটা মিলে একটাতে 4.5, একটাতে 5, হ্যাঁ, জিপিএ 5। ওকে, সো তোমার আইএলটিএস বা পিটির প্রিপারেশন তুমি কিভাবে নিছো? আমার পিটি প্রিপারেশন আমি বাসা থেকে নিছিলাম। একটা ইউটিউব চ্যানেল আছে, ওর নাম হচ্ছে ফরএভার পিটি বা এর সামথিং এরকম কিছু হবে। তো ওখান থেকে আমি প্রিপারেশন লাইক ভিডিও টিডিও দেখতাম, ট্রিক্স অ্যান্ড টিক্স ফলো করতাম, পাশাপাশি ওয়েবসাইট থেকে নিজে নিজে প্র্যাকটিস করতাম। তো কনফিডেন্ট 2-3 মাস পর কনফিডেন্ট ফিল হয়েছে যে না আমি পারবো আশা করি। তো ঢাকায় এসে পরীক্ষা দিলাম। তারপর তোমার ওভারঅল কতদিনের প্রিপারেশন ছিল? আমার ওভারঅল 2-2.5 মাসের মতো প্রিপারেশন ছিল, এর বেশি ছিল না। আমি প্রথমে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম, বাট আইএলটিএস একটু কঠিন মনে হয়েছে আমার কাছে। আমি স্পিকিংয়ে অত বেশি ভালো ছিলাম না, যার কারণে আমি পিটিটাই প্রেফার করছি। তো ইট ওয়াজ ইজি দেন আইএলটিএস। তুমি অস্ট্রেলিয়াতে এই পর্যন্ত আসার পরে তোমার কাছে কি মনে হচ্ছে? তোমার কি অস্ট্রেলিয়া চুজ করাটা কি ভালো ডিসিশন ছিল নাকি খারাপ ডিসিশন ছিল? সত্যি বলতে আমার আসলে ভালোই ডিসিশন ছিল আমার মনে হচ্ছে, কারণ এখানে বাঙালি কমিউনিটি যারা আছে তারা অনেকই ভালো, অনেক হেল্পফুল, এবং এখানের এডুকেশন সিস্টেমও যথেষ্ট ভালো। তো লাইফস্টাইলের কথা চিন্তা করতে গেলে অন্যান্য দেশ থেকে লাইক ঘোরাঘুরি বলতে গেলে সব কিছু ওভারঅল চিন্তা করতে গেলে অস্ট্রেলিয়ায় এখন বেটার। তো আমি মনে করি এটা আমার ভালো ডিসিশনই ছিল। অস্ট্রেলিয়া আসা তোমার ভালো ডিসিশন ছিল। সো তুমি যারা অস্ট্রেলিয়া আসতে চায়, সো যারা আইএলস নিয়ে প্যারা খায়, পিটি নিয়ে প্যারা খায়, সো ওই আইএলস বা পিটির প্রিপারেশনটা কিভাবে ইজিলি নিতে পারে মানুষ, ওই ক্ষেত্রে তুমি কি বলতে চাও? পিটির জন্য আমি মনে করি না কোনো কোর্স করা দরকার নাই, কারণ ইউটিউবে যথেষ্ট রিসোর্সেস আছে।
পিটির জন্য 2 থেকে 3 মাস ভালো মতো রিডিং মডিউলগুলো বেশি করে করতে হবে, স্পিকিংটা বেশি করে করতে হবে, রাইটিংটা ইজি, রাইটিংটা কিছু টেমপ্লেট আছে ওগুলো ফলো করলেই হয়ে যায়। আর IELTS জন্য বলবো যে মিনিমাম 3 মাস প্রিপারেশন নিতে হবে যদি একটা ভালো ব্যান্ডের ইচ্ছে থাকে, লাইক 7 or 7.5। তো আমি বলবো যে প্রিপেয়ার বাই ইউর সেলফ, লাইক বি কনফিডেন্ট, কনফিডেন্ট ইজ দ্য কি। কনফিডেন্স ইজ দ্য কি। ওকে, সো কেউ অস্ট্রেলিয়াতে আসার চিন্তা ভাবনা করতেছে অ্যান্ড আইএলস পিটি এগুলা নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছে, ঠিক আছে? সো সে ওভারঅল আইএলস পিটি পাস করে ফেললো, তারপরে কি তুমি তার ইংলিশ স্পিকিং স্কিল খুব একটা ভালো না বা ইংলিশের কমিউনিকেশন স্কিল খুব একটা ভালো না, সো তুমি কি তাকে রেকমেন্ড করো যে অস্ট্রেলিয়াতে আসার ক্ষেত্রে? রেকমেন্ড করি, অবশ্যই সে পিটি দিয়ে ফেলছে যখন, অবশ্যই তাকে রেকমেন্ড করবো যে আসার জন্য। কারণ এটা যেহেতু একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, প্রথম প্রথম একটু সমস্যা হয়ে যাবে যেহেতু এখানের অ্যাকসেন্টটা ডিফারেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টটা ডিফারেন্ট। পাশাপাশি কমিউনিকেশন স্কিলটা থাকা আসলে অনেক জরুরি, তাছাড়া এখানে জব পাওয়া অনেক কঠিন। কারণ তারা কি বলবে আপনি বুঝবেনই না, আমি নিজেও মাঝে মাঝে বুঝি না তারা আসলে কি কি বলে, এত দ্রুত বলে। তো স্পিকিংটা আসলে বেটার, স্পিকিং প্লাস লিসেনিংটা, এই দুইটা জিনিসের প্রতি বেশি ফোকাস করা উচিত। আফটার লাইক তুমি যদি IELTS পিটি পাসও করে ফেলো, বেশি বেশি করে ব্রডকাস্ট দেখো, লাইক BBC, ABC, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কমিউনিটি, অর লাইক সামথিং এরকম কিছু আছে, ওগুলো বেশি বেশি করে শুনো। তোমার স্পিকিং লিসেনিংয়ের উপরে ফোকাস করো, তো এখানে ভালো কিছুই হবে। তোমার আইএলস বা পিটিতে তোমার স্কোর কত ছিল? আমার পিটিতে ওভারঅল 63 ছিল, নো ব্যান্ড লেস দেন 62 ছিল। নো ব্যান্ড লেস দেন 62 মানে এটা ইকুইভ্যালেন্ট টু আইএলস এর ক্ষেত্রে কত? এটা IELTS এর 6.5, নো ব্যান্ড লেস দেন 6.5 ছিল। ওকে, 6.5, নো ব্যান্ড লেস দেন 6.5। তাহলে তুমি এখন যেটা চিন্তা ভাবনা করতেছো, তুমি অস্ট্রেলিয়া আসাটা তোমার জন্য ভালো ডিসিশন ছিল, রাইট? হ্যাঁ। ওকে, সো তুমি যারা অস্ট্রেলিয়া আসার ক্ষেত্রে মানুষকে ডিমোটিভেট করে, তুমি তাদেরকে কি বলতে চাও? তাদেরকে বলতে চাই যে তারা আসলে তোমারে ভাই হিংসা করতেছে, এটা ডাইরেক্ট বলবো ভাই, কারণ তারা আসলে তোমার ওদের কম্পিটিশন বেড়ে যাবে ভাই। ওই যে ভাইয়া সব ভিডিওতে বলে যে রিজিক বলে একটা কথা থাকে, আসলে এটা বাস্তব। তোমার যদি রিজিকে থাকে তাহলে তোমার কিছু হবে অবশ্যই, তো অবশ্যই আসো, লাইক চেষ্টা করো, হবে অবশ্যই, কিছু না কিছু হবে ইনশাল্লাহ। ওকে, সো তুমি বলতেছো যে রিজিকে থাকলে তার আসা উচিত, রিজিকে থাকলে তুমি চলে আসতে পারবা। এটা বিগ ডিল কিছু না, সবাই আসতেছে, সবাই আসতেছে। সো তোমার পিআর এর চিন্তা ভাবনা কি, যে তুমি কিভাবে পিআর নিবা, এটা একটু মানুষকে বলো। আমি যে কোর্সে এখন বর্তমানে আছি এটা অবশ্যই পিআর রিলেটেড একটা সাবজেক্ট। তো এটাতে যদি এখন পিআর, যদি আমি অবশ্যই সিডনির আশেপাশেই সিকিউর করার চেষ্টা করব, যদি না হয় সবাই যেটা করে রিজিওনালে মুভ করব, দেখি হবে কিছু একটা। কেউই আসলে দেশে ফেরত যায় না, সবারই কিছু না কিছু একটা গতি হয়ে যায়, তো আমারও হবে আশা করি, দেখা যাক বাকিটা। তুমি যখন অস্ট্রেলিয়া আসতেছিলা এয়ারপোর্টে কি কান্নাকাটি করছিলা, নাকি তোমার মা বাবা কান্নাকাটি করছিল কিনা? আমার মা অনেক কান্না করছিল, কিন্তু আমার অত খারাপ লাগেনি প্রথমে। যখন প্লেন থেকে অস্ট্রেলিয়াতে, চায়নাতে আমার অত খারাপ লাগে না, আবার চায়নাতে ট্রানজিট হয়েছিল। যখন অস্ট্রেলিয়ার এয়ারপোর্টে এসে নামলাম তখন আসলে খুব একা হয়ে গেছিলাম আমি, মানে একা একা ফিল হচ্ছিল যে কোথায় চলে আসলাম। তখন কান্না করে নাই, তবে ভেতরে খারাপ লাগছিল। তুমি যখন অস্ট্রেলিয়া আসার পরে তোমার সবচেয়ে বড় কালচারাল শক কি ছিল? কোন জিনিসটা নিয়ে তুমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলে? অবাক আসলে হয়নি, কিন্তু কালচারাল শক ছিল যে এখানে ওয়াশরুমে হ্যান্ড শাওয়ার নাই। ওকে, সো বাংলাদেশে কি যাইতে মন চায়? হ্যাঁ, বাংলাদেশে তো অবশ্যই যেতে মন চায়। দেখি 1 বছর পর যাওয়ার প্ল্যান আছে, অবশ্যই যাব ইনশাল্লাহ। তো অস্ট্রেলিয়াতে তোমাকে মানে এয়ারপোর্ট থেকে পিক আপের ব্যাপারটা কিভাবে ম্যানেজ করছো, যে তোমার এখানে কে ছিল তোমাকে পিক করার জন্য, এন্ড তোমার বাসার ব্যাপারটা কিভাবে ম্যানেজ করছো, এটা যদি বলো সবাইকে। প্রথমে আমার ভিসা হওয়ার পরে প্রথম থেকে আমি বাসা এবং কি কোথায় যাব, কার বাসায় উঠবো বা কিভাবে অ্যাকোমোডেশন সেট করবো, এটা নিয়ে খুবই কনফিউজ ছিলাম। বাট পরে আমি যে এজেন্সিতে করেছিলাম এখান থেকে আমার একটা বড় ভাই আছে, এই যে আমার সামনে বসে আছে, তো
ওনার সাথে পরিচিত হই। তো ভাইয়া খুবই হেল্পফুল ছিল। তো ভাইয়া আমারে ওনার বাসায় একটা সিট খালি ছিল, তুমি আমাকে বললো যে ওনার বাসায় উঠতে পারবো। তো ওনার বাসায় উঠি এবং উনি আমারে এয়ারপোর্ট থেকে পিক আপ করে এবং কি ওখান থেকে আমরা খেতে যাই। তো উনি আমার বাসায় ওনার বাসায় আমি উঠি। পরে আমার কাছে কিছুই ছিল না, আমি আহ, একটা ব্ল্যাঙ্কেটও নিয়ে আসি নাই। পরে আমার ভাইয়ের সাথে শুইলাম। তো ওভারঅল আমার জার্নিটা খুব স্মুথ ছিল, ভাইয়া আমার অনেক হেল্প করছে। ওকে ওকে, প্যারা নাই। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, ধরো কারো সাথে এখানে আসার পরে ইংলিশ বলতে গিয়ে কি ধরা খাইছো নাকি? হ্যাঁ, ইংলিশ বলতে গিয়ে অবশ্যই ধরা গেছে, একদম অনেস্টলি যেটা বলবো, কারণ বাসায় অতটা ইংলিশ বলা হইতো না, জাস্ট পিটির জন্য একটু প্রিপারেশন নিয়েছিলাম। তো এখানে এসে প্রথমে যখন ইংলিশ বলতেছিলাম একটু ভুলভাল অবশ্যই হচ্ছিল, কিন্তু এখন কিছুটা ওয়ার্ক করতেছি ইংলিশের উপর আরো, তো বেটার হবে আশা করি। তোমার কি মনে হয় যারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট আসার ক্ষেত্রে, আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। সো আমি যখন অস্ট্রেলিয়াতে নতুন নতুন ভিসা হয়েছে, সো আমার ভিসা হওয়ার আগে আমি আমি যে ইনস্টিটিউটে আসছি, টেফে আসছি আমি, সো ওই টেফেরই একটা ছেলেকে আমি নক দিছিলাম, আমার এজেন্সি থেকেই দিছে যে এই ছেলে তো টেফে গেছে, তুমিও টেফে যাইতে পারো। সো আমি ওই ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, ছেলে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। সো তারা আমি মেসেজ দিতাম, সে আমার মেসেজ 3 দিন 4 দিন পরে সিন করতো, সিন করে রিপ্লাই দিত। অ্যান্ড দেন যখন ভিসা হয়ে গেছে, ভিসা হওয়ার পর আমি তারা বললাম, ভাই বাসার তো ম্যানেজ করা লাগে, হ্যাঁ আমার জন্য একটা বাসা যদি কাইন্ডলি দেখতেন। হ্যাঁ, সো সে আমাকে এমন টাইপের ইগনোর করা স্টার্ট করছে, এন্ড আমার বলতেছে, ভাই এখানে কেউ কারো হেল্প করে না, এখানে সবাই বিজি, কারো এত সময় নাই, হ্যাঁ যে তোমার জন্য বাসা খুঁজবে, নিজেরটা নিজেই ম্যানেজ করতে হয়, এই সেই। সো এটা আমার খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। সো তুমি এই ক্ষেত্রে কি প্রেফার করো, যে যারা ধরো স্টুডেন্টদেরকে হেল্প করে না, বা যারা স্টুডেন্টদেরকে হেল্প করা নিয়ে ডিনাই করে, সো বা স্টুডেন্টদেরকে কি সবার হেল্প করা উচিত কিনা, তোমার তোমার কি ডিসিশন এই ব্যাপারে? না, আমি বলবো অবশ্যই স্টুডেন্ট একজন একজনকে অবশ্যই দেখতে হবে, কারণ আমরা এখানে সবাই সবাইকে ছেড়ে আসছি, কেউই এখানে কারোরই আসলে কেউ থাকে না। তো আমরা বাংলাদেশ থেকে যারা আসি তারা একজন একজনকে হেল্প করলে একটা কমিউনিটি বিল্ড আপ হয়, একটা লাইক কানেকশন থাকে। তো পরে সে যখন একটা বিপদে পড়ে, আমরাও অবশ্যই সে যদি তাকে হেল্প করে থাকে, সেও তাকে তার বিপদের সময় হেল্প করবে। তো অবশ্যই হেল্প করা উচিত। আর একটা বাসা ম্যানেজ করে দিতে অত কোনো প্যারা নাই, যতটা উনি দেখায়। আসলে বাসা ম্যানেজ করা অত কঠিন কিছু না, একটু চেষ্টা করলে পারা যায়, এটা ইজি প্রসেস। লাইক আমার বড় ভাই আমার সেভাবে ম্যানেজ করে দিছে। সবাই ওনারা আমি এখানে আসার আগে চিনতাম না, ওনারা আমি পরিচিত হয়েছে আমার ভাইয়ের সাথে লাইক 1 মাস আগে। তো 1 মাসের ভিতরে আমার সবকিছু প্রসেস হয়েছে। ধরো তুমি এইখানে ফ্যামিলি থেকে আসার পর নতুন জীবন স্টার্ট করতেছো, সো এটা এই লাইফটা, তুমি যে লাইফটা এখন লিড করতেছো, যে তুমি ফ্যামিলি ছাড়া, সো এই লাইফটা মানুষ যতটা সহজ মনে করে ততটাই কি সহজ, বা যতটা কঠিন মনে করে ততটা কি কঠিন কিনা, একটু বলো। আসলে প্রথমে এটা কঠিন লাগবেই। আমার কঠিন লাগবে বলতে আমার নিজের কাছে অবশ্যই কঠিন লাগতেছে এখন, কারণ আমি এক গ্লাস জল, পানিও আমি নিজে নিয়ে খাইতাম না। এখানে নিজের কাপড় চোপড় নিজে ধোয়া লাগতেছে, নিজের রান্না নিজে করা লাগতেছে। হাত দিয়ে দিতেছো জামা কাপড়? না, হাত দিয়ে ধুচ্ছি না, তো এই যে ওয়াশিং মেশিনে দিচ্ছি ভাই, এটা একটা প্যারা। কিন্তু ওখানে সবই আম্মু করে দিত, রান্না বান্না বাইরে থেকে আসলে খাবার রেডি টেবিলে বলার আগে। কিন্তু এখানে কেউ কাউকে খাইতে বলবে না, 1 গ্লাস পানি খাইছে কিনা ওইটা জিজ্ঞেস করবে না, কিন্তু সব নিজে করতে হবে এখানে। এটা একটু স্ট্রাগল, তো এটা অভ্যাস হয়ে যাবে একসময়। অলরাইট, সো ওভারঅল তুমি স্টুডেন্ট যারা অস্ট্রেলিয়াতে আসতে চায়, তুমি তাদেরকে জাস্ট একটা মেসেজ, কি মেসেজ দিতে চাও বলো? ইংলিশ স্পিকিংটা ভালো করে আসো, ড্রাইভিং লাইসেন্স অবশ্যই নিয়ে আসো, এবং মেন্টালি স্ট্রং থাকো যে না এখানে এসে স্ট্রাগল করতে হবে, এই মেন্টালিটি নিয়ে আসো, তাহলে অবশ্যই সাকসেস হতে পারবা। এখানে এসে তোমারে সবাই জব খুঁজে দিবে, অবশ্যই রেফারেন্স দরকার হয়, কিন্তু সবাই রেফারেন্স পায় না, নিজে কষ্ট করে সবকিছু করা লাগে। তো অবশ্যই মেন্টালি স্ট্রং হয়ে আসো যে নিজেরটা নিজেই করতে হবে। তোমার তো একটা জব দেওয়া হয়েছিল, তুমি কেন জবটা হারায় ফেললে? জবটা হারাই গেছিলাম আমার নিজের দোষে। আমি আসলে অনেক লাইক লেজি, তো আমি
ফোন করে বলছে যে আমি অসুস্থ, আমি আজকে আসতে পারবো না। তো সে জানতে পারছে যে আমি আসলে অসুস্থ না, তো সে আমার জব থেকে বাইর করে দিছে, বলে যে পরের দিন থেকে আর আসা লাগবে না। এই ছিল আমাদের আজকের ভিডিও, এই ছিল মৃদুলের লাইফ এক্সপিরিয়েন্স। সো আপনারা যারা স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া আসতেছেন অ্যান্ড যারা আমার ভিডিও দেখে অস্ট্রেলিয়া আসতেছেন, বা যারা আমার ভিডিও দেখে আসেন নাই এখন এই ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি আপনাদের লাইফ স্টোরি আমার ভিডিওতে এসে শেয়ার করতে চান, অবশ্যই আমাকে একটা মেইল পাঠাইতে পারেন। আমি আমার মেইল অ্যাড্রেস, আমার ফেসবুক পেজের ডিটেলস দিয়ে দিব। সো ডিসক্রিপশন থেকে আপনারা ওখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমাকে আমার ফেসবুকে মেসেজ দিতে পারেন আমার পেজের মধ্যে। আমি ইনশাল্লাহ ট্রাই করব একটা টাইম স্কেজুয়াল মিলায় আপনাদের সবার লাইফ স্টোরিটা সবার সাথে শেয়ার করার জন্য। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।